This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটা বড় খবর, মুর্শিদাবাদে হিংসা নিয়ে হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে উদ্বেগ। শুধু বেতবোনাতেই 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ রয়েছে রিপোর্টে। আর কি কি রয়েছে সেই রিপোর্টে আমি জানবো সরাসরি ডিটেলে আমাদের রিপোর্টারের কাছ থেকে। কৌশিক রয়েছেন এই মুহূর্তে। কৌশিক, দেখো, শুধুমাত্র 113টি বাড়িতে যে ক্ষতিগ্রস্ত এমনটা হয়েছে তা নয়, এর সাথে কিন্তু বেশ 50টার মতো যে দোকানঘর, সেই সব দোকানঘর, বিভিন্ন ধরনের দোকানঘর, সেই সব দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। স্টাইল বাজারের মতো বাজারে লুটপাট করা হয়েছে এবং অন্যান্য দোকানে লুটপাট এবং বেশ কিছু মন্দিরে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে এবং মারধর করা এবং মৃত্যু, যে জাফরাবাদে বাবা এবং ছেলেকে মৃত্যুর ঘটনা যে ঘটেছে সেই ঘটনাও কিন্তু উল্লেখ রয়েছে এই যে হাইকোর্টের রিপোর্ট। এবং সেখানে তদন্ত কমিটির যে রিপোর্ট রয়েছে সেখানে কিন্তু চাঞ্চল্যকর তথ্য রয়েছে যে বেতবোনা এলাকা অর্থাৎ ধুলিয়ান যে পৌরসভা, তার যে 16 নম্বর এলাকার তার যে স্বামী, পৌরসভার যে কাউন্সিলর তার স্বামী কিন্তু এই এলাকায় হিংসার সাথে যুক্ত ছিল, এমনটাই কিন্তু রিপোর্টে উঠে আসছে। মেহবুব আলম নামে ওই তৃণমূল কাউন্সিলরের স্বামী সেই এলাকায় কিন্তু বিভিন্ন এলাকা শুলিতলা বা অন্যান্য জায়গা থেকে লোকজনকে জড়ো করে তার উপস্থিতিতে হামলা হয়েছিল, এমনটাই চাঞ্চল্যকর। সেই সময় কিন্তু বিধায়কও ওই এলাকায় ছিলেন, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবং যে সময় বিকেল নাগাদ প্রথম শুক্রবার যে ভাঙচুর হয় তাদের উপস্থিতিতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া, লুটপাটের মতো ঘটনা ঘটে এবং সেই সময় 4 ঘন্টা ধরে পুলিশকে ফোন করে কোনো রকম পুলিশি সহযোগিতা পাওয়া যায়নি। পুলিশকে বারংবার ফোন করা হলেও পুলিশ আসেনি, এমনটাই কিন্তু সেই তথ্যে উঠে আসছে। এবং এছাড়াও কিন্তু এই তথ্যে আরও যে উঠে আসছে যে এই বাড়ি ভাঙচুরের পাশাপাশি যেসব লুটপাট হয়েছিল এবং যে বাড়িগুলির 113টি বাড়ি সেগুলো কিন্তু বসবাসের অযোগ্য হয়ে গেছে এবং পুনরায় নির্মাণ করা সম্ভব নয়। এছাড়াও যে এলাকায় কিন্তু যে সময় কাউন্সিলর এবং বিধায়ক ছিলেন সেই সময় একদম নিশ্চিত করা হয়েছে যে আগে সেই সব বাড়ি ভাঙচুর নিশ্চিত, আগুন ধরানো নিশ্চিত, তারপর তারা এলাকা ছাড়েন এবং সেখানে পুলিশ প্রশাসন তারপরে সেখানে আসেন। এবং এই ঘটনায় কিন্তু যে শাসক দল জড়িত সেটা কিন্তু কোর্টের যে রিপোর্ট উঠে এসেছে সেখানে কিন্তু স্পষ্টত এবং সাধারণ একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রিপোর্ট। নজর রয়েছে আমাদের কৌশিক, পরবর্তীতে কথা হবে আবারও। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় 26-এর ভোটে প্রভাব ফেলবে মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে, তার প্রভাব ভোট বাক্সে পড়বে। প্রার্থী বদল করলে কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোল সম্ভব, কারণ তৃণমূলের জনপ্রতিনিধিদের উপর মানুষের প্রবল ক্ষোভ, দাবি করেছেন হুমায়ুন। অশান্তি কি ভোটে বা প্রভাব পড়বে? এই যে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ, এখানে প্রশাসন 165টা স্পেসিফিক কেস করেছে এবং তাতে 300-র উপর অ্যারেস্ট হয়েছে। এখনও কয়েক হাজার মানুষকে আসামি হিসাবে এলাকায় তারা থাকতে পারছে না। এটার কিছুটা ইম্প্যাক্ট ভোটের বাক্সে ঘটবে বলে আমি মনে করি। শুধু ওই শামশেরগঞ্জ এলাকা, ধুলিয়ান এলাকা, ফারাক্কা এলাকা প্রার্থীদের বদল করলে সেই পরিস্থিতি কি বদল হবে? অনেকটাই সামাল দেওয়া যাবে, কারণ তাদের উপরে প্রচণ্ড মানুষের ক্ষোভ হয়েছে। এটা বাস্তব যে ফারাক্কা, শামশেরগঞ্জ, তারপরে ওখানে সুতির সিটটা সেফ আছে, বাকি রঘুনাথগঞ্জ সেফ আছে, জঙ্গিপুর অনেকটা সেফ আছে। যত দিন যাবে কিছুটা হলেও মানুষের মনের মধ্যে যে দাগ কাটে, বা বললাম না একটা ঘটনা ঘটেছে সেটা মোটেই ঘটা ঠিক হয়নি, তাহলে একজন বাপ ছেলেকে যখন বাড়ি থেকে বের করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার জন্য 11 জন মার্ডার কেসের আসামি হিসাবে তাদের আগামী দিনে যাবজ্জীবন হবে, নাহলে ফাঁসি হবে, ঠিক আছে। কিন্তু লুটতারাজ, ভাঙচুর, অবরোধ করার জন্য 300 লোক জেল খাটছে, আরও 3000-4000 আসামি হিসাবে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে বাড়িতে ঘুমাতে পারছে না। এর ইফেক্ট তো একটা হবেই। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। সজল বাবু, হুমায়ুন কবিরের বক্তব্য আপনি শুনলেন, মানে হুমায়ুন কবির বলছেন যে 26-এর ভোটে প্রভাব পড়বে, এত মানুষকে গ্রেফতার করা হয়েছে, যদি প্রার্থী বদল হয় তাহলে একটা কোথাও আসার সম্ভাবনা রয়েছে। মানে হুমায়ুন কবিরের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এই বক্তব্যটা অত্যন্ত সাম্প্রদায়িক। উনি যেটা বললেন সেটা হচ্ছে যে বাড়ি ভাঙচুর করার দায়ে 300-400 লোক জেল কাটছে,
তার ফলে মুসলিম সমাজের মধ্যে একটা বড় ক্ষোভের সৃষ্টি হবে এবং সেই ক্ষোভের কারণে মুসলমানরা ভোট দেবে না। মুসলমানরা জেল খাচ্ছে কেন? যারা জেল খাচ্ছে তারা কেন জেল খাচ্ছে? আমি হিন্দু মুসলমানে গেলাম না। যারা জেল খাচ্ছে তারা তো জেল খাচ্ছে, তারা দাঙ্গা বাঁধিয়েছে, প্রকারান্তরে তারা দাঙ্গাবাজকেই সমর্থন দিচ্ছেন। হ্যাঁ, এই 26-এর নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে। এই যে চন্দন দাস, হরগোবিন্দ দাস, এরা তো আমাদের ভোট দিত না, এরা তো বামপন্থীদের ভোট দিতেন। এরা একেবারে মানে সমস্ত ভোট, সমস্ত হিন্দু ভোট ওখানকার এবার ভারতীয় জনতা পার্টি পাবে, ফলে স্বাভাবিকভাবেই ভোট বাক্সে এফেক্ট হবে। আর রইল বাকি হুমায়ুন বাবুর কথা, যে যারা জেল খাটছে আমরা দাঙ্গা করবো, ঠিক আছে, কিন্তু আমরা জেলে যাব কেন? এই যদি সরকারের মোটিভ হয় বা এই কারণে যদি সরকারকে ভোট দেয়, তাহলে হয়তো হতে পারে যে ওরাও সরকারকে ভোট দেবে না, সেটাও হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি হুমায়ুন কবিরের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন এবং সজল ঘোষ তার প্রেক্ষিতে কি বললেন সেটাও শুনলেন। কোথাও গিয়ে সংখ্যালঘু ভোট আটকানোর একটা বিষয় সামনে রাখছে বিজেপি। আপনি কিভাবে দেখছেন এবং হুমায়ুন কবিরের বক্তব্যকেই বা আপনি কিভাবে দেখেন? প্রথম বলি, সজল বাবুর কথায় রইল বাকি বিজেপির আবার চূড়ান্ত পরাজয়। সজল বাবুরা যেন মানসিকভাবে প্রস্তুত থাকেন। বাংলায় চূড়ান্ত পরাজয়, 20টা-25টার বেশি সিট পাবেন বলে মনে হয় না। আর এই আগে থেকেই কারা কাকে ভোট দিত, কাকে ভোট দিয়েছে, এইসব যে বলে যান, কেন সজল বাবুরা ওই মিউজিয়াম জাদুঘরের পাশে টিয়া পাখি নিয়ে বসে যাচ্ছেন না? সব যদি ভূত ভবিষ্যৎ সবই জানেন, ভোটের অঙ্ক, তাহলে পরপর পরাজিত হন কেন? আর হুমায়ুন বাবুর যেটা কথা, একান্ত তার ব্যক্তিগত কথা, এটা দলের কথা নয়। হুমায়ুন বাবু সেখানে বসে নিজের মতন করে কথা বলেছেন। দল এই বক্তব্যকে সমর্থন করে না। দলের যা স্ট্র্যাটেজি হবে ইলেকশন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিয়ে, সর্বধর্ম সমন্বয়কে কেন্দ্র করে, ভাগাভাগিতে নয়। আমরা একসঙ্গে চলি, সজল বাবুদের মতন সমাজকে ভাগ করে চলি না। ধন্যবাদ আপনাকে।